আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোল্লা মামুন হাসান আছি আপনাদের সাথে, আপনাদের অ্যাকাউন্টিং শিক্ষক হিসেবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেওয়া মিল। আপনারা দেখতে পাচ্ছেন, রেওয়া মিল বলতে সাধারণত শুদ্ধি পরীক্ষাকে বোঝায়। আমরা ইতিপূর্বে জাবেদা ও খতিয়ান করে এসেছি। তো জাবেদা এবং খতিয়ানে আমাদের সকল হিসাব নিকাশ ঠিক আছে কিনা এটারই জাস্ট একটা শুদ্ধি পরীক্ষা হচ্ছে আমরা রেওয়া মিলের মাধ্যমে করি। এখানে আমরা খতিয়ানের যে ব্যালেন্সগুলো পাই, যে জেরগুলো পাই, ডেবিট এবং ক্রেডিট, এই দুইটার যোগফলগুলো আমরা মিলায় দেখি। যদি আমাদের ডেবিট এবং ক্রেডিট দুই সাইড মিল থাকে তাহলে রেওয়া মিল আমাদের ঠিক আছে বা আমাদের সম্পূর্ণ হিসাব ঠিক আছে। আর যদি এইখানে কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতি থেকে থাকে তাহলে আমাদের দুই সাইড মিলবে না। যদি দুই সাইড আমরা অমিল পাই সেক্ষেত্রে আমরা ধরে নেই আমাদের কোনো ত্রুটি বা বিচ্যুতি আছে, পরবর্তীতে আমাদের সেই ভুলগুলো খুঁজে বের করে আমরা সংশোধন করে থাকি। তো রেওয়া মিল শেখার ক্ষেত্রে আমাদের একটা বিষয়ের উপরে অবশ্যই নজর দিতে হবে, সেটা হচ্ছে হিসাব। আমরা ইতিপূর্বে হিসাব সম্পর্কে জেনেছি যে হিসাব হচ্ছে 5 প্রকার। এক নম্বরে হচ্ছে সম্পদ, তারপরে হচ্ছে দায়, তারপরে হচ্ছে আয়, তারপরে হচ্ছে ব্যয় এবং সর্বশেষ হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বে আবার সত্ত্বের ভিতরে সাধারণত মূলধন উত্তোলন সম্পৃক্ত থাকে আর কি এটার ভিতরে। তো এখানে দেখেন যে সম্পত্তি যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমরা সেটা সাধারণত ডেবিট করে থাকি। জাবেদায় আমরা এই জিনিসটা অলরেডি শিখেছি যে সম্পত্তি, ব্যয় এবং উত্তোলন, এই তিনটা জিনিস হচ্ছে সাধারণত ডেবিট হয়। সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট এবং উত্তোলন যদি থাকে সেটা ডেবিট। আবার অপরপক্ষে দায় ক্রেডিট, আয় ক্রেডিট এবং মূলধনটা ক্রেডিট হয়ে থাকে। এই জিনিসটাকে আমরা খুব ইজিলি সহজভাবে মাথায় রাখতে পারি। সেক্ষেত্রে আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে আমাদের উৎসব ডেবিট আদম ক্রেডিট। উৎসব ডেবিট এবং আদম ক্রেডিট। দেখেন উৎসবে হচ্ছে উতে হচ্ছে উত্তোলন, শতে হচ্ছে সম্পদ এবং বতে হচ্ছে ব্যয়। সাধারণত উত্তোলন, সম্পদ এবং ব্যয় সবসময় রেওয়া মিলে ডেবিট পাশে বসবে এবং আদমের আতে হচ্ছে আয়, দতে হচ্ছে দায় এবং মতে হচ্ছে মূলধন। তো আয়, দায় এবং মূলধন সাধারণত সবসময় রেওয়া মিলের ক্রেডিট সাইডেই বসে, ঠিক আছে। এগুলো সাধারণত খুব বেশি ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় না, তবে যেগুলো ব্যতিক্রম দেখা যায় সেগুলো আমরা করার সময় অবশ্যই আলোচনা করব। এখন আপনারা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, আমরা এই প্রশ্নের এন্ট্রিগুলো একটু আলোচনা করি। প্রথমে দেখেন বলা আছে যে রহমানের মূলধন। দেখেন মূলধন কিন্তু আমার ক্রেডিট পাশের এন্ট্রি, সো মূলধনটা চলে যাবে হচ্ছে ক্রেডিটে। এরপর হচ্ছে ক্রয়, ক্রয় হচ্ছে ব্যয়, আর ব্যয়টা সবসময়ের জন্য আমার ডেবিট সাইডে। উৎসব ডেবিট, সো সেই দিক থেকে আমাদের ব্যয় কিন্তু ডেবিট। সো ক্রয় যেহেতু ব্যয়, এজন্য ক্রয়টা ডেবিট পাশে বসবে। আবার মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য সাধারণত ব্যবসায়ের জন্য আমরা ব্যয় হিসেবে হিসাবভুক্ত করি, সেজন্য এটাও ডেবিট হবে যেহেতু ব্যয়। ক্রয় পরিবহন আমাদের ব্যয়, সুতরাং ডেবিট। অগ্রিম গ্রহণ, অগ্রিম যদি আমি গ্রহণ করে থাকি সেক্ষেত্রে আমার সেটা দায়, আমার একটা দায়বদ্ধতা থেকে থাকে যে সে আমার কাছে কিছু একটা পাবে, থার্ড পার্টি, এজন্য এটা দায় হিসেবে আমরা হিসাবভুক্ত করি। সরবরাহ মজুদ, প্রারম্ভিক সরবরাহ মজুদ, এটাও আমাদের প্রারম্ভিক মজুদ পণ্যের আওতাভুক্ত। উত্তোলন, এরপরে দেখেন উত্তোলন আছে, উত্তোলন হচ্ছে আমাদের ডেবিট, যেহেতু উৎসব ডেবিট সুতরাং আমাদের উত্তোলনও ডেবিট হয়। পণ্য বিক্রয় আমাদের আয়, আর আয় হইলে সেটা ক্রেডিট সাইডে যায়। অনাদায়ী পাওনা সঞ্চিতি, একটা বিষয় মাথায় রাখবেন, সকল প্রকার সঞ্চিতি ও তহবিল হচ্ছে রেওয়া মিলের ক্রেডিট সাইডে যায়, শুধুমাত্র পাওনা বাট্টা সঞ্চিতি বাদে। শুধুমাত্র পাওনা বাট্টা সঞ্চিতি বাদে আর যত প্রকারের সঞ্চিতি ও তহবিল আছে সকল প্রকার সঞ্চিতি ও তহবিল আমরা রেওয়া মিলের ক্রেডিট সাইডে দিব। বকেয়া বেতন, আমাদের ব্যয়গুলো যদি বকেয়া হয়ে যায় তাহলে সেটা হচ্ছে দায় হয়। ব্যয়গুলো যদি বকেয়া হয় তাহলে দায়, এবং ব্যয় যদি অগ্রিম হয় তাহলে সেটা সম্পদ। যেহেতু বকেয়া বেতন তার মানে এটা দায়, আর দায় হইলে স্বাভাবিকভাবেই সেটা ক্রেডিট সাইডে চলে যাবে। এরপরে দেখেন সরবরাহ মজুদ আছে 31 তারিখে, অর্থাৎ সমাপনী সরবরাহ মজুদ। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস, কিছু জিনিস রেওয়া মিলে আসে আবার কিছু জিনিস রেওয়া মিলে আসে না। আমাদের মাথায় রাখতে হবে কোন কোন জিনিসগুলো রেওয়া মিলে আসে এবং কোন কোন জিনিসগুলো রেওয়া মিলে আসে না। সেটা সাধারণত প্রারম্ভিক এবং সমাপনীর ক্ষেত্রে এই বিষয়গুলা কাজ করে। আচ্ছা দেখেন, প্রারম্ভিক এবং সমাপনীর মধ্যে কি কি থাকতে পারে। প্রারম্ভিক মজুদ পণ্য, আবার সমাপনী মজুদ পণ্য
আবার প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা, আবার প্রারম্ভিক হাতে নগদ এবং সমাপনী হাতে নগদ। দেখেন প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে যায়, এই একটা এন্ট্রি শুধুমাত্র আপনারা মাথায় রাখবেন যে প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় হিসেবে রেওয়া মিলে যায়। তো আর এটার ক্ষেত্রে সব বিপরীতগুলো আর আসবে না। যেমন ধরেন প্রারম্ভিক মজুত পণ্য যদি আসে তাহলে সমাপনী মজুত পণ্য আসবে না। আবার যেহেতু প্রারম্ভিক মজুত পণ্য আসছে তাহলে প্রারম্ভিক ব্যাংক জমাও আসবে না, প্রারম্ভিক হাতে নগদও আসবে না। সেক্ষেত্রে কি আসবে? সমাপনী ব্যাংক জমা এবং সমাপনী হাতে নগদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। দেখেন তাহলে স্বাভাবিকভাবে এই তিনটা, যে প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী ব্যাংক জমা এবং সমাপনী হাতে নগদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তবে শুধুমাত্র প্রারম্ভিক মজুত পণ্যের ক্ষেত্রে একটা জায়গাতে একটু পরিবর্তন করতে পারে যদি সেটা সমন্বিত ক্রয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত থাকে, বা আপনি প্রশ্নে কোথাও সমন্বিত ক্রয় দেখতে পান, অথবা আপনাকে ক নাম্বার প্রশ্নে বলে দিচ্ছে সমন্বিত ক্রয় বের করতে হবে। সেক্ষেত্রে এই প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে না, বাট সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে। আবার সমন্বিত ক্রয় রেওয়া মিলে আসবে, বাট শুধু যে ক্রয়টা আমার রেওয়া মিলে থাকবে, যেটা আমরা ব্যয় হিসাবে নিতাম, সেই ক্রয়টা আসবে না। সেই ক্রয়ের পরিবর্তে সমন্বিত ক্রয় আসবে এবং প্রারম্ভিক মজুদের পরিবর্তে সমাপনী মজুত পণ্য আসবে। ওকে, এবার তাহলে আমাদের প্রশ্নে যে আমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আমরা সেই প্রশ্নটি একটু সমাধান করে নেই। দেখেন আমাদের রেওয়া মিলের যে ছকটা, এটা সাধারণত হচ্ছে 5 ঘোড়া একটা ছক হয়, যেখানে আমরা সাধারণত 5টা কলাম থাকে, সেটাকে আমরা সাধারণত 5 ঘোড়া ছক বা আমাদের মনে রাখার সুবিধার্থে এই শব্দগুলো ব্যবহার করে থাকি। সবার উপরে আমাদের লিখতে হবে হচ্ছে কোম্পানির নাম, যে কোম্পানির প্রশ্নে একটা কোম্পানির নাম উল্লেখ থাকবে সেটা। পরবর্তীতে হচ্ছে রেওয়া মিল, যে আপনি যেহেতু এটা রেওয়া মিল করতেছেন সুতরাং আপনার এখানে রেওয়া মিল লেখা থাকবে, এবং তারপরে হচ্ছে তারিখ। তারিখটা আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করবেন, যে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখের, ঠিক এইভাবে আমরা তারিখগুলো লিখবো। আমরা অন্যান্য ক্ষেত্রে যেমন আর্থিক বিবরণীতে আমরা ভিন্নভাবে তারিখ লিখি, ওখানে লিখি যে 2020 সালে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। আবার আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে কিন্তু আমরা তারিখটা এইভাবে লিখি। তো এই রেওয়া মিলের তারিখটাও আমরা ঠিক এইভাবে লিখবো, এবং আমাদের যে 5টা কলাম হবে, এই 5টা কলামের নাম হবে হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্রমিক নং। দেখেন আমরা অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু তারিখ শব্দটা ব্যবহার করেছি, কিন্তু এই রেওয়া মিলের ক্ষেত্রে কিন্তু আমরা তারিখ ব্যবহার করবো না, এখানে হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক নংটা আমরা ব্যবহার করব। তারপর হচ্ছে একটা হিসাবের নাম, যেটাকে আমরা সাধারণত বিবরণ ছক বা বিবরণ কলাম হিসেবে চিনি। তো এই রেওয়া মিলের ক্ষেত্রে এটা হচ্ছে হিসাবের নাম, কারণ আমরা এখানে খতিয়ানের যে ব্যালেন্সগুলো আসছে সেই ব্যালেন্সগুলোর সম্পূর্ণ হিসাবগুলো আমরা একটার পর একটা ধারাবাহিকভাবে লিখতে থাকবো। তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, যেটা আমরা জাবেদায় লিখেছি, ঠিক জাবেদার মতোই কিন্তু দেখেন আপনার ছকটা খতিয়ান পৃষ্ঠা, এবং তারপরে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। ওকে, এবার আমরা চলে আসি, সর্বপ্রথম আছে হচ্ছে রহমানের মূলধন। তো আমরা এখানে কিন্তু সিরিয়াল ভাই লিখবো, যে 1 নম্বর দিয়ে আমরা মূলধন বা রহমানের মূলধন, যে যেভাবে মন চায় লিখতে পারেন। মূলধন সব সময়ের জন্য কি হবে? ক্রেডিট হবে, সুতরাং মূলধন ক্রেডিট। ওকে, এর পরবর্তীতে আছে হচ্ছে পণ্য ক্রয়। ক্রয় কি হবে? ক্রয় সব সময়ের জন্য ব্যয়, আর ব্যয় হইলে সেটা ডেবিট। সো ক্রয় হচ্ছে আমাদের ডেবিট ৭৯,৫০০ টাকা। তারপরে 3 নম্বরে আছে আমাদের মজুদ পণ্য। আচ্ছা, আমরা একটু খুঁজে দেখি যে আমাদের প্রশ্নে কোথাও সমন্বিত ক্রয় কথাটা বলা আছে কিনা। না, আমাদের কোথাও সমন্বিত ক্রয় বলা নাই, সুতরাং আমাদের এখানে ক্রয় রেওয়া মিলে আসবে, এবং প্রারম্ভিক যে মজুদ পণ্য আছে সেটাও রেওয়া মিলে আসবে। মজুদ পণ্য 1/1/2012। এখানে যেহেতু 12 সালের অঙ্ক, আমরা এই তারিখটা একটু পরিবর্তন করে দিই, 2012। আচ্ছা, মজুদ পণ্য আছে হচ্ছে 20,000 টাকা, যেহেতু এটা ব্যয় সুতরাং এটা ডেবিট সাইডে যাবে, এবং সমাপনী মজুদ পণ্য আমরা আমাদের হিসাবের খাতায় সাধারণত সম্পদ হিসেবে হিসাবভুক্ত করি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন আছে হচ্ছে, এটাও ব্যয় আমাদের 2000 টাকা ব্যয়, সুতরাং এটি ডেবিট হবে। 5 নম্বরে আছে হচ্ছে অগ্রিম গ্রহণ। আপনি কারোর কাছ থেকে যদি অগ্রিম নিয়ে থাকেন সেটা সাধারণত দায় হয়, এবং এই দায়ের জন্য এটা আমরা ক্রেডিট করব, যেহেতু সকল প্রকার দায় কি ক্রেডিট হবে। এরপরে 6 নম্বরে আছে হচ্ছে উত্তোলন। আপনারা রহমানের উত্তোলন বা শুধু উত্তোলন কথাটাও এখানে লিখতে পারেন। উত্তোলন আছে হচ্ছে 10,000, উত্তোলন ডেবিট, বিকজ উৎসব ডেবিট, রাইট? আমরা এখানে শিখেছি উৎসব ডেবিট, তার মানে উত্তোলন ডেবিট হবে, সম্পদ ডেবিট হবে, এবং ব্যয়ও ডেবিট হবে। দেন 7 নম্বরে হচ্ছে আমাদের আছে হচ্ছে পণ্য বিক্রয়, বা আমরা শুধু বিক্রয় লিখি। বিক্রয় হচ্ছে 1,10,000। বিক্রয় হচ্ছে ব্যবসায়ের প্রথম এবং প্রধান আয়, সুতরাং সকল প্রকার আয় ক্রেডিট হবে।
এরপরে আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা ইতিপূর্বে বলেছি যে সকল প্রকার সঞ্চিতি ও তহবিল আমাদের রেওয়া মিলের ক্রেডিট সাইডে যাবে, শুধুমাত্র দেনাদারের যে বাট্টা সঞ্চিতি আছে সেই বাট্টা সঞ্চিতি বা পাওনা বাট্টা সঞ্চিতি বাদে বাকি সকল প্রকার সঞ্চিতি ও তহবিল আমাদের ক্রেডিট সাইডে যাবে। এরপর হচ্ছে বকেয়া বেতন। বকেয়া বেতন দায় হয়, সুতরাং সকল প্রকার দায় ক্রেডিট হবে। বকেয়া বেতন আছে 500 টাকা। এরপরে 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সরবরাহ মজুদ সমাপনী। সমাপনী মজুদ আমাদের রেওয়া মিলে আসে না, আমরা ইতিপূর্বে দেখেছি যে সমাপনী মজুদ কোনো রেওয়া মিলে আসে না, সুতরাং এটা আসবে না। এরপর হচ্ছে সুনাম। সুনাম হচ্ছে ব্যবসায়ের জন্য একটা সম্পদ। তো সুনামের টাকাটা আছে কত এখানে? 20,000। এবং পরবর্তী আছে প্রদত্ত ঋণ। দেখেন আমরা সাধারণত ঋণ দেখলে যেটা মনে করি যে এটা মনে হয় একটা আমাদের দায়, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেই ঋণটাই দেয় যখন ঋণটা আমি গ্রহণ করি, যখন আমি অন্যের কাছ থেকে বা তৃতীয় পার্টির কাছ থেকে ঋণটা গ্রহণ করি তখন আমরা সেই ঋণটাকে দায় হিসাবে হিসাবভুক্ত করি। কিন্তু এই যে ঋণটা দেখেন এটা কিন্তু আমার প্রদত্ত ঋণ, মানে আমি বিনিয়োগ করেছি। প্রদত্ত ঋণ মানে আমি বিনিয়োগ করেছি, এবং বিনিয়োগ সবসময়ের জন্য সম্পদ, আর সম্পদ হলে সেটা ডেবিট সাইডে যাবে। দেখেন প্রদত্ত ঋণ হচ্ছে আমাদের 20,000 টাকা। এবং পরবর্তীতে হচ্ছে নগদ তহবিল। দেখেন এখানে নগদ তহবিলের কিন্তু কোনো সমাপনী বা প্রারম্ভিক উল্লেখ করে দেয় নাই, যেহেতু সমাপনী বা প্রারম্ভিক উল্লেখ করে দেয়নি সেহেতু আমরা এটাকে সমাপনী ধরে নিব, অর্থাৎ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। আর নগদ তহবিল সবসময়ের জন্য সম্পদ। কত? 3,500 টাকা। এরপরে আছে হচ্ছে 13 নম্বরে। 13 নম্বরে আমাদের আছে হচ্ছে দেখেন মজুদ পণ্য, মানে সমাপনী মজুদ পণ্য। যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় এবং সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, আমরা এটাকে নিচ্ছি না। এরপর আছে বিক্রয় পরিবহন। হ্যাঁ, ক্রয় পরিবহনও ব্যয় এবং বিক্রয় পরিবহনও ব্যয়। সকল পরিবহনই আপনার জন্য ব্যয়, যেহেতু আপনার দিতে হচ্ছে, সুতরাং এটা হচ্ছে আমাদের ডেবিট 3,000 টাকা। এবং পরবর্তীতে আছে হচ্ছে ক্রয় ফেরত বিক্রয় ফেরত। দেখেন ক্রয় আমরা ডেবিট করেছি কারণ ক্রয় হচ্ছে আমাদের জন্য ব্যয়, আর ব্যয় হলে ডেবিট, আর বিক্রয় হচ্ছে আমাদের জন্য আয়, আয় হইলে সেটা ক্রেডিট হয়। সুতরাং এটার যে ফেরতটা আসবে এইটা সবসময় এর বিপরীতমুখী হবে, অর্থাৎ ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হবে হচ্ছে আপনার ক্রেডিট, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত হবে হচ্ছে ডেবিট, উল্টাটা হবে। সো এখানে যেহেতু ক্রয় ফেরত আছে 14 নম্বরে, আর ক্রয় সবসময়ের জন্য ডেবিট হয়, সুতরাং ক্রয় ফেরত হবে হচ্ছে আপনার জন্য ক্রেডিট। ক্রয় ফেরত হচ্ছে 1,000 টাকা ক্রেডিট। এবং 15 নম্বরে বিক্রয় ফেরত হচ্ছে আপনার 3,000 টাকা ডেবিট। আচ্ছা, জায়গা সংকুলনের জন্য আমরা পরবর্তী জায়গাটুকু ইউজ করি, এই জায়গাটুকু থাকুক আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা ছোট্ট ঘর করে নেই। ক্রমিক নং হিসাব খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। ওকে, আমি নামগুলো লিখলাম না, আমি জাস্ট এন্ট্রিগুলো লিখতেছি। আমরা এই নামগুলো সেম নামগুলো আমরা সাধারণত বাম পাশের পৃষ্ঠা থেকে ডান পাশের পৃষ্ঠায় যদি যাই তাহলে আমাদের আর এই উপরের এই ঘরটার দরকার পড়ে না, বাট যদি আমরা ডান পাশের পৃষ্ঠা থেকে পরবর্তী বাম পাশের পেতে যাই তাহলে আমাদের আবার এই নতুন করে ছকটা করা আমাদের জন্য শ্রেয়। আচ্ছা, আমরা বিক্রয় ফেরত লিখেছি। বিক্রয় ফেরতের পরে আছে হচ্ছে আমাদের শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি আমার ব্যবসায়ের জন্য আয়, আর সকল প্রকার আয় হচ্ছে ক্রেডিট হবে, সুতরাং শিক্ষানবিশ সেলামিও ক্রেডিট 3,000 টাকা। এরপরে আছে হচ্ছে আমাদের আসবাবপত্র এবং কলকবজা দুইটাই, এবং দুইটাই আমাদের ব্যবসায়ের জন্য একটা দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদ, না আমরা এটা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করি। আর সকল প্রকার সম্পদ ডেবিট, উৎসব ডেবিট যেহেতু, সো সতে সম্পদ, আর সম্পদ আমাদের জন্য সবসময়ের জন্য ডেবিট হিসেবে আমরা হিসাবভুক্ত করব 31,500। এবার আমরা দুই সাইড যোগ করে দেখব যে আমার দুই সাইডের হিসাব মিলে গেছে। যদি কোনো কারণে না মেলে তাহলে আমরা আবার একটু রিচেক করব যে আমাদের কোনো জায়গাতে অ্যামাউন্ট লিখতে ভুল হয়েছে কিনা, কোনো এন্ট্রি বাদ পড়ছে কিনা। এন্ড আমরা যদি দেখি যে না আমাদের সবকিছু ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ডেবিট বা ক্রেডিট যে পাশে কম পড়বে আমরা সেই পাশে অনিশ্চিত হিসাব দিয়ে হিসাবটা মিলিয়ে দিব। এই অনিশ্চিত হিসাবটাকে হচ্ছে সাময়িক হিসাব বলা হয় ব্যবসায়ের। আচ্ছা, আমরা একটু যোগ করে দেখি। এই সাইড আছে হচ্ছে 85,000 প্লাস 12,000 প্লাস 1,10,000 প্লাস 20,000 প্লাস হচ্ছে 500 প্লাস 1,000 প্লাস হচ্ছে 3,000, অর্থাৎ আমাদের ক্রেডিট সাইডের যোগফল হচ্ছে 2,31,500 টাকা। তাহলে এবার আমার ডেবিট সাইডটা একটু আমরা যোগ করি। 79,500 প্লাস 20,000 20,000 40,000 প্লাস
10 20 20 অর্থাৎ 50,000 প্লাস 3,500 প্লাস 3,000 প্লাস আবারও 3,000 প্লাস 20,000 প্লাস 31,500। আচ্ছা, আমরা একটু ক্রস চেক করি। প্রথম হচ্ছে 79,500, তারপরে 20,000 20,000 40,000 10,000, তারপর হচ্ছে 20,000 20,000 50,000 3,500 3,000 3,000 20,000 এবং হচ্ছে 31,500। আমাদের এই সাইডটাতে আসতেছে হচ্ছে 2,30,500, কিন্তু আমাদের লিখতে হবে 2,31,500। তাহলে আমাদের 1,000 টাকা এই সাইডে কম আছে, যে সাইডে আমাদের কম থাকবে সেই সাইডটাতে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে দিব, অনিশ্চিত হিসাব। ঠিক আছে, তো এই ছিল দেখেন আমরা আমাদের মিলিয়ে দিয়েছি, যদি সাইডে কম আছে সেই সাইডটা আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিচ্ছি। আপনারা এইভাবেই যদি মিলে যায় তো ভালো, আর না মিলে গেলে আপনারা ভুলটা খুঁজে বের করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে না পাওয়া যায় তাহলে আপনারা অনিশ্চিত হিসাব দিয়ে এভাবে মিলে দিবেন। এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন এই ম্যাথের ক্ষেত্রে, যে উৎসব ডেবিট আদম ক্রেডিট, তাহলে আপনারা খুব ইজিলি যদি সম্পদ আয় ব্যয় আইডেন্টিফাই করতে পারেন, রেওয়া মিল আপনাদের কাছে খুব কঠিন কিছু হবে না। তো এই ছিল আমাদের আজকের রেওয়া মিলের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি আজকের ক্লাসের উপরে কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা পরবর্তীতে উত্তর করে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।